ওয়েলকাম স্টুডেন্টস। আজ যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ অফ সলিউশন। কলিগেটিভ প্রপার্টিজ এর বাংলা হচ্ছে সংখ্যাগত ধর্ম। দ্রবণের কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো শুধুমাত্র দ্রবণের মধ্যে কণা সংখ্যার উপর ডিপেন্ড করে, কণার প্রকৃতির উপর ডিপেন্ড করবে না। মানে নাম্বার অফ সলিড পার্টিকেল সেটার উপর ডিপেন্ড করবে, নেচার অফ সলিড পার্টিকেলের উপর ডিপেন্ড করবে না। তাকে বলা হয় সংখ্যাগত ধর্ম। অর্থাৎ আমি কি দ্রাব মেশালাম সেটার উপর ডিপেন্ড করবে না, কিন্তু কতটা পরিমাণ দ্রাব যোগ করলাম সেটার উপর ডিপেন্ড করবে। সেটাকে বলছি কলিগেটিভ প্রপার্টিজ। কলিগেটিভ প্রপার্টিজ মোট কটা হয়? চারটে। একটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। সেকেন্ড, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, স্ফুটনাঙ্কের উন্নয়ন। থার্ড, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, হিমাঙ্কের অবনমন। চার, অসমোটিক প্রেসার, অভিস্রবণ চাপ। এই চারটে হচ্ছে সংখ্যাগত ধর্ম। মানে এই ধর্মগুলো দ্রবণের কণা সংখ্যার উপর ডিপেন্ড করবে, শুধু কণার প্রকৃতির উপর নয়। আগে এইগুলো কি জিনিস সেগুলো আমরা একটু শিখে নিই। দেখো, যদি আমরা একটা পাত্রে শুধু আমরা পিওর সলভেন্ট নিলাম, শুধু H2O, আর ওই পিওর সলভেন্টের মধ্যে আমরা অনুদ্বায়ী অর্থাৎ নন ভোলাটাইল কোনো সাবস্ট্যান্স মেশালাম, যেটা আগের দিন বলেছি চিনি ধরো মেশালাম একই পরিমাণ জলে, তাহলে আমরা চিনির জলীয় দ্রবণ বানালাম। ঠিক আছে, বাইরে থেকে চিনি এর মধ্যে অ্যাড করলাম, করে একটা চিনির জলীয় দ্রবণ বানালাম, মানে এটা চিনির জলীয় দ্রবণ। ওকে, তো এটা পিওর সলভেন্ট মানে বিশুদ্ধ দ্রাবক, আর এটা হচ্ছে দ্রবণ। তো এই যে বলছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, মানে বাষ্পচাপের অবনমন ঘটে। এই অবনমন লোয়ারিং মানে মানে এই পিওর সলভেন্টের থেকে সলিউশনের বাষ্পচাপটা কম, মানে কমে যাবে, লোয়ারিং হবে। ওই জন্যই লোয়ারিং অফ ভেপার প্রেসার বলছে। অর্থাৎ এর ভেপার প্রেসার যদি P0 হয়, এটার ভেপার প্রেসার যদি P হয়, অবশ্যই P0 লেস দ্যান P। আর কতটা ডিফারেন্স হলো? P0 মাইনাস P, এইটাকে বলবো লোয়ারিং অফ ভেপার প্রেসার। আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে P0 মাইনাস P বাই P0, এটাকে বলবো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। অর্থাৎ কতটা ভেপার প্রেসার লোয়ারিং হয়েছে মানে কমেছে, বাই পিওর সলভেন্টের ভেপার প্রেসার, সেটাকে আমরা বলবো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। ওকে, নেক্সট, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। দেখো, এলিভেশন মানে কি? এলিভেশন মানে হচ্ছে উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, মানে স্ফুটনাঙ্কের বৃদ্ধি হবে। তার মানে পিওর সলভেন্ট নিয়েছো জল, আর একটা নিয়েছো চিনির জলীয় দ্রবণ। যেহেতু স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় অর্থাৎ বয়েলিং পয়েন্টের এলিভেশন হয়, তার মানে এর বয়েলিং পয়েন্ট যদি টিবি হয় আর এর বয়েলিং পয়েন্ট যদি টিবি ড্যাশ হয়, স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে, মানে এর থেকে এর স্ফুটনাঙ্ক বেশি হবে, তার মানে টিবি লেস দ্যান টিবি ড্যাশ, মানে এর থেকে বড় হবে। মানে কতটুকু উন্নয়ন হলো? টিবি ড্যাশ মাইনাস টিবি। এই যে স্ফুটনাঙ্ক কতটা বৃদ্ধি পেয়েছে, এটাকেই আমরা বলবো ডেল টিবি, মানে হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, মানে হচ্ছে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। ওকে, সেম ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ হিমাঙ্কের ডিপ্রেশন অর্থাৎ অবনমন, হিমাঙ্কের অবনমন ঘটে। অবনমন মানে কমে যাওয়া। কার থেকে কার কম হবে? পিওর সলভেন্টের থেকে সলিউশনের কম হবে। অর্থাৎ এর যদি ফ্রিজিং পয়েন্ট টিএফ হয়, এর যদি ফ্রিজিং পয়েন্ট টিএফ ড্যাশ হয়, এর থেকে এর কম হবে, অর্থাৎ এটা বড় হবে, এটা ছোট হবে। তার মানে টিএফ মাইনাস টিএফ ড্যাশ, যেটাকে আমরা বলবো ডেল টিএফ, এই জিনিসটাকে আমরা বলবো হিমাঙ্কের অবনমন। তার মানে এইটুকু বুঝছো, টার্মের মধ্যে কিন্তু লোকানো আছে। লোয়ারিং মানে কি হচ্ছে? সলভেন্টের থেকে সলিউশনের কম। এলিভেশন মানে সলভেন্টের থেকে সলিউশনের বেশি। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট মানে সলভেন্টের থেকে সলিউশনের কম। টার্মগুলো বোঝা গেল, কথাটা এর মধ্যেই আছে। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার কি? অসমোটিক প্রেসার জানতে গেলে আগে অসমোসিস জানতে হবে, অভিস্রবণ জানতে হবে। দেখো, আমরা একটা
ইউ নল নিয়েছি, নিয়ে এই মাঝখানটা একটা সেমি পারমিয়াবল মেমব্রেন অর্থাৎ অর্ধবেদ্য পর্দা রেখেছি, রেখে তুমি এখানটায় পিওর সলভেন্ট নাও, H2O নাও, আর এখানটায় কি নেবে না ওই চিনির জলীয় দ্রবণ নাও, চিনি প্লাস জল। বলো তো দেখি কোনটার কনসেন্ট্রেশন বেশি? শুধু পিওর ওয়াটার আর চিনি মিশ্রিত জলের মধ্যে অবশ্যই এইটার কনসেন্ট্রেশন বেশি হবে, এটার কনসেন্ট্রেশন কম। এই অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা থাকলে কি হয় না, যেটা লোয়ার কনসেন্ট্রেশন মানে কম গারত্ব বিশিষ্ট দ্রবণ, সেখান থেকে কিন্তু ওই সলভেন্ট মলিকিউল অর্থাৎ দ্রাবক আস্তে আস্তে কিন্তু এদিকে অগ্রসর হবে, অর্থাৎ এখান থেকে জল অণুগুলো আস্তে আস্তে অর্ধবেদ্য পর্দা ভেদ করে এইদিকে যাবে, মানে এই দিকের লেয়ারটা একটু উপরে উঠে যাবে আর এদিকে লেয়ারটা একটু নিচে নেমে যাবে। অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক আর তার দ্রবণের মধ্যে সেপারেট করা থাকলে দ্রাবক থেকে দ্রাবক অণু অর্ধবেদ্য পর্দা ভেদ করে দ্রবণের দিকে আসছে, এটাকে বলছি অসমোসিস। আর এই অসমোসিসটাকে যদি তুমি বাধা দিতে চাও, অসমোসিস ঘটাবে না, অসমোসিসটাকে বাধা দিতে হবে। সেই বাধা দিতে গেলে কি করতে হবে জানো? এইদিকে তো আসছে, তাহলে এদিকে আসছে মানে এই দ্রবণের উপর তোমাকে একটা প্রেসার ক্রিয়েট করতে হবে। মিনিমাম যে প্রেসারটা ক্রিয়েট করলে এই অসমোসিসটা বন্ধ হয়ে যাবে তাকে বলবো আমরা অসমোটিক প্রেসার। বোঝা গেল? যেটাকে পাই দিয়ে প্রকাশ করা হয়। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টকে কি দিয়ে প্রকাশ করা হলো? ডেল্টি এফ। এলিভেশন অফ বয়েলিং পয়েন্টকে কি দিয়ে প্রকাশ করা হলো? ডেল্টি। আর এটা তো P0 মাইনাস P বাই P0। ক্লিয়ার? এবারে আরো বিষয় আছে, সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের বেসিক জায়গাটা আমি বলে দিচ্ছি। আরো যে স্টাডি মেটেরিয়ালস গুলো আছে বা বইয়ের যে জিনিসগুলো পড়তে হবে সেগুলো আমি অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। যে এই অসমোটিক প্রেসারের থেকে যদি তুমি আবার বেশি প্রেসার দাও তখন কিন্তু আবার উল্টো দিকে হবে, মানে সেটাকে বলো রিভার্স অসমোসিস, বিপরীত অভিস্রবণ। এইসব জিনিসগুলো তুমি দেখলেই, আমি যে পাঠাবো সেগুলো দেখলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে? স্টাডি মেটেরিয়াল বেসিক জায়গাটা বুঝে নাও। তো বোঝা গেল ব্যাপার যে কোনটা কি। তো এই যে ধর্মগুলো দেখছো, এই যে চারটে ধর্ম, এরা সবাই হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টি, সংখ্যাগত ধর্ম। এবার এই ধর্মগুলোর ওপরে বিজ্ঞানী রাউল কিন্তু সূত্র দিয়েছেন, প্রত্যেকটা রাউল সূত্র আছে। দেখো কোনো ডেফিনেশন তোমাকে কিন্তু মুখস্থ করতে লাগছে না, শুধু টার্মগুলো জানবে। এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট তোমায় পরীক্ষায় দিয়েছে, কাকে বলে বলো? স্ফুটনাঙ্কের উন্নয়ন। তা যখনই মনে মনে ভাবছো উন্নয়ন মানে কি, বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রবণের বেশি, তার মানে তুমি বলবে বিশুদ্ধ দ্রাবকে কোনো দ্রাব মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়। ওই যতটুকু স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে তাকেই বলবো স্ফুটনাঙ্কের উন্নয়ন। টার্মের মধ্যে থেকেই তোমার ডেফিনেশন চলে আসছে, আলাদা করে পড়তে লাগছে না, তাই না? আর রাউলস ল, প্রত্যেকটার জন্য রাউলস ল আছে। দেখো রাউলস ল গুলো তোমাকে কিরকম ভাবে বলবে, তোমাকে বলবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র লেখো, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল সূত্র লেখো, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত রাউল সূত্র লেখো। এরকম ভাবে সূত্র আসবে সব আলাদা আলাদা করে। তো প্রথমেই এইটার জন্য যে রাউল সূত্র, সেটা কি বলেছেন রাউলস না, এই যে বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন P0 মাইনাস P বাই P0, এটা সমান সমান উনি বলেছেন x2। এটা রাউলস ল। x2 মানে জানো, আগে শিখে গেছো, দ্রাবের মোল ভগ্নাংশ। ঠিক আছে? মোল ফ্র্যাকশন অফ সলিউট, x2। এবারে তুমি তোমাকে একটা কথা বলি, এই যা যা করাচ্ছি কিন্তু দেখো দ্রাব অর্থাৎ সলিউটটা নন ভোলাটাইল, তো মানে অনুদ্বায়ী। উদ্বায়ী দ্রাবকে অনুদ্বায়ী দ্রাব মেশালে তুমি আগের ক্লাসে দেখবে একটা বাষ্পচাপ সংক্রান্ত রাউল সূত্র শিখেছিলে, P সমান P0 ইন্টু x1। আমি উদ্বায়ীর জন্য বলছি না, কারণ উদ্বায়ী অনুদ্বায়ী এইগুলো যা যা কোয়ালিটেটিভ প্রপার্টি শিখছে সব উদ্বায়ীর মধ্যে অনুদ্বায়ী দ্রাব। তাহলে উদ্বায়ীর মধ্যে অনুদ্বায়ী দ্রাব মেশানোর জন্য একটাই সূত্র আগে শিখেছিলে এইটা, আজ আবার এটা শিখছো, তাহলে কি দুটো আলাদা? না, অ্যাকচুয়ালি দুটো সূত্রই এক, জাস্ট একটা আর একটা রূপ, সেটা প্রুফ করছি। দেখো এখান থেকে আনছি, দেখো P বাই P0 সমান সমান x1 বলা যায়। দুদিকে যদি আমি 1 মাইনাস করি, এদিকে 1 মাইনাস করলাম, এদিকে 1 মাইনাস করলাম, দেখো এটা মানে কি হয়ে গেল বলতো? P0 মাইনাস P বাই P0, আর 1 মাইনাস x1 মানে কি x2। দেখো এটা চলে গেল। তার মানে বাষ্পচাপ সংক্রান্ত রাউল সূত্র ছিল এটা, আজকে পড়ছো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্র, এটা এক ধরতে গেলে। কিন্তু যখন যেটা বলবে তখন বলবে, তোমাকে যদি বলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল সূত্রটি লেখো, কি বলবে? এই তো, বিশুদ্ধ দ্রাবকে কোন অনুদ্বায়ী দ্রাব মেশালে বাষ্পচাপের যে হ্রাস ঘটে তাকে বলে বাষ্পচাপের অবনমন।
বাষ্পচাপের অবনমনকে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় তাকে বলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এখন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান, এটা হচ্ছে রাউল্ট সূত্র। যা দেখছো সেটাই বলবে, সেটাই সূত্র, সেটাই ডেফিনেশন, আর কিছু না। ওকে, তো এই বিষয়টা হলো। তাহলে দেখো, তোমাকে যখন কোনো বাষ্পচাপ থেকে কোনো ম্যাথমেটিক্স দেবে, তুমি এই সূত্র দিয়েই করলেই যথেষ্ট, এটা করে আলাদা করে জানার দরকার। একই তো, দুটো সূত্র যে এক, আমি সেটা প্রুফ করে দিলাম। আর তোমার গোটা চ্যাপ্টারে কোথাও উদ্বায়ী ব্যাপার নেই, সব উদ্বায়ীর মধ্যে অনুদ্বায়ী পাবো। শুধু একটাই আগের দিন উদ্বায়ীর জন্য সেই গ্রাফ এঁকে করিয়েছিলাম, যেটা ওই জায়গাটা শুধু বাষ্পচাপের আলাদা, বাকি সব জায়গায় উদ্বায়ী দ্রাবকে অনুদ্বায়ী দ্রাবক। কোয়ালিটেটিভ প্রপার্টি সব বিষয় অবশ্যই দেখো লেখা আছে, সলিড মাস্ট বি নন ভোলাটাইল, অনুদ্বায়ী হতে হবে। এগুলো কেন, আমি বিষয়গুলো আসছি আস্তে আস্তে। তো এটা এই সূত্রটা বললাম। এরপর এইখানে কি সূত্র দিয়েছেন জানো? রাউল্টস। এখানে রাউল্ট সূত্র দিয়েছেন ডেল টিবি প্রপোর্শনাল টু এম। এম মিনস হচ্ছে মোলালিটি, মানে মোলাল গারত্ব। বলবে এখানে সূত্র কি বলবে না, স্ফুটনাঙ্কের উন্নয়ন দ্রবণের মোলাল গারত্বের সঙ্গে সমানুপাতিক, ব্যাস এটা লিখতে হবে। এটাকে সমান করলে একটা কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টটাকে কেবি বলা হয়, যেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। ঠিক আছে, তো এই কেবির আবার ডেফিনেশন কি হতে পারে? কেবি সমান কি দেখছো, ডেল টিবি বাই এম। তাহলে কেবি ডেফিনেশন দিতে গেলে তুমি এমটাকে তুমি 1 ধরে নাও, 1 ধরে নাও, 1 ধরে নিলে মানে কি, ডেল টিবি সমানই কেবি। তাহলে ইউনিট মোলাল কনসেন্ট্রেশনের জন্য বা একক মোলাল গারত্বের জন্য যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তাকে বলা হয় কেবি। ডেফিনেশন হয়ে গেল। ঠিক আছে, আর কি? এইখানে সূত্র, এইখানে কি সূত্র দিয়েছেন? এইখানে সূত্র দিয়েছেন ডেল টিএফ প্রপোর্শনাল টু এম। এখানেও মোলাল গারত্বের সঙ্গে সমানুপাতিক। এখানেও সমান করলে কি হবে, ডেল টিএফ সমান কেএফ ইন্টু এম। এখানেও কেএফ এর সংজ্ঞা এইভাবে দেওয়া যায়, একক মোলাল গারত্বে যে হিমাঙ্কের অবনমন হয়। ঠিক আছে, একক মোলাল গারত্ব মানে কি, 1000 গ্রাম দ্রাবকে 1 মোল দ্রাব থাকলে যে স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় তাকেই বলা হয় কেএফ। ডেফিনেশন এখান থেকে চলে আসবে। ঠিক আছে, আর কি? অভিস্রবণ চাপ পাই। পাইতে কি সূত্র দিয়েছেন না, পাইয়ে দুটো সূত্র, অ্যাকচুয়ালি 3টে সূত্র বলছি। পাই প্রপোর্শনাল টু বলেছেন সি, অন্যগুলো যদি কনস্ট্যান্ট থাকে। এখানে সিটা কি ধরেছেন না, সিটা ধরেছেন মোলার গারত্ব। মোলার গারত্ব মানে মোলারিটি, আগেগুলো সব মোলালিটি ছিল, এটা মোলার গারত্ব। আর একটা সূত্র দিয়েছেন যেটা পাই প্রপোর্শনাল টু টি, অর্থাৎ টেম্পারেচারের উপর নির্ভরশীল সমানুপাতিক ভাবে, অন্যগুলো কনস্ট্যান্ট থাকবে। এবং এখান থেকে অবশ্যই আমি তোমাদের পাঠিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। এখান থেকে একটা সমীকরণ প্রতিষ্ঠা করা যায়, পাই সমান সিআর। তোমাদের পাঠিয়ে দেবো, দেখলেই বুঝতে পেরে যাবে এটা কিভাবে করেছি। এটা একটা সমীকরণ আসবে। তো এইভাবে সবকটা রাউল্টস ল হয়। তো আজকে যে কথাটা বলা, যে আমরা কেন এগুলোকে বলছি কোয়ালিটেটিভ প্রপার্টিজ, কেন বলছি সংখ্যাগত ধর্ম, কেন বলছি যে এই ধর্মগুলো কণার সংখ্যার উপর ডিপেন্ড করে, কণার প্রকৃতির উপর ডিপেন্ড করে না, সেটা দেখো। সেটা এই ছবিটা ভালো করে খেয়াল করো। আমি H2O নিয়েছি, পিওর সলভেন্ট। একবার সেই পিওর সলভেন্টে আমি সুক্রোজ মিশিয়েছি, ইউরিয়া মিশিয়েছি, সুক্রোজ মিশিয়েছি, সোডিয়াম ক্লোরাইড মিশিয়েছি। তবে সুক্রোজ প্রথমবারে 2 মোল মিশিয়েছি, ইউরিয়া 2 মোল মিশিয়েছি, সুক্রোজ 1 মোল মিশিয়েছি, NaCl 2 মোল মিশিয়েছি, মিশিয়ে সলিউশন তৈরি করেছি। শোনো, আমি এইটা দিয়ে বোঝাচ্ছি বাষ্পচাপ দিয়ে। দেখতে পাচ্ছ লোয়ারিং অফ ভেপার প্রেসার, মানে বাষ্পচাপের কি হয়, অবনমন হয়, বাষ্পচাপ ডিক্রিজ করে, কমে যায়। কার সাপেক্ষে কার কম? পিওর সলভেন্টের সাপেক্ষে সলিউশনের কম হবে। ঠিক আছে, পিওর সলভেন্টের বাষ্পচাপ P0 ধরে নিয়েছি, সাপোজ 100 ইউনিট। সলিউশনের কত ধরেছি দেখো, 80। এখানে সলিউশনে কত ধরেছি, 80। এখানে সলিউশনে কত ধরেছি, 90। এখানে সলিউশনে কত ধরেছি, 60। কেন এরর হলো? পিওর সলভেন্টের 100 বিভিন্ন মেশার জন্য বিভিন্ন হলো কেন? এই দুটোটা ভাবো, সুক্রোজ ইউরিয়া দুটো আলাদা সাবস্টেন্স, কিন্তু দেখো এটাও 2 মোল, এটাও 2 মোল, সংখ্যা তো একই। 2 মোল সুক্রোজে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার পার্টিকেলস আছে, 2 মোল ইউরিয়াতে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক পার্টিকেলস আছে। দেখো দুটোতে কণা সংখ্যা সেম,
এটাও দুমোল, এটাও দুমোল, কণা সংখ্যা সেম। আর কণা সংখ্যার উপর কি ডিপেন্ড করে? লোয়ারিং অফ ভেপার প্রেসার কণা সংখ্যার উপর ডিপেন্ড করে। কণা সংখ্যা যদি চেঞ্জ না হয়, লোয়ারিং অফ ভেপার প্রেসার চেঞ্জ হবে না। মানে এখানেও ভেপার প্রেসার যতটা কমবে, এখানেও ভেপার প্রেসার ততটা কমবে। দেখো এখানে কতটা কমেছে, 100 ছিল 80 হয়েছে, মানে 20 কমেছে। এখানে কতটা কমেছে, 100 ছিল 80 হয়েছে, দেখো 20 কমেছে। তাহলে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট দুটোতে সেম কমছে। এখানটা কি হলো আবার, 1 মোল, এগুলো 2 মোল ছিল, এটা 1 মোল করেছে। সেই জন্য এখানে মানে যতটা কমার কথা ততটা কমেনি, অল্প কমবে। মানে কণা সংখ্যা যত বেশি হবে এই জিনিসগুলো বাড়বে। মানে কণা সংখ্যা সমান হলে এগুলো সেম থাকবে, কণা সংখ্যা যদি বেশি হয় এইগুলো বাড়বে। অর্থাৎ কণা সংখ্যা বেশি মানে লোয়ারিং অফ ভেপার প্রেসারটা বাড়বে, এলিভেশন অফ বয়েলিং পয়েন্টটা বাড়বে, ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বাড়বে। মানে কি, এইগুলো 2 মোল থেকে এটা 1 মোল, মানে কি কণা সংখ্যা কম, মানে এখানে লোয়ারিং অফ ভেপার প্রেসার কম হবে, মানে ভেপার প্রেসারের কমে যাওয়াটা কম হবে। অর্থাৎ এখানে কত করে কমছে, দেখো 20 করে কমেছে। 100 ছিল 80 হয়েছে, এখানে 100 ছিল 80 হয়েছে, এখানে 100 ছিল কত হয়েছে, দেখো 90 হয়েছে। তার মানে এখানে কত কমেছে, দেখো 10 কমেছে। কেন লোয়ারিংটা, অর্থাৎ লোয়ারিং অফ ভেপার প্রেসার কেন কম, বুঝতে পারছো? কারণ এর কণা সংখ্যা কম বলে। এই পর্যন্তই মেন বোঝা। এইখানে রাউলস ল বারবার একটা জিনিস বলে দিয়েছেন, নন ইলেকট্রোলাইট আর নন অ্যাসোসিয়েট হলে তবেই কিন্তু এই সূত্র খাটবে, রাউলস ল। নন ইলেকট্রোলাইট আর নন অ্যাসোসিয়েট মানে এটা তো জানো, নন ভোলাটাইল মানে অনুদ্বায়ী, নন ইলেকট্রোলাইট মানে তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, মানে তড়িৎ বিশ্লেষ্য হলে হবে না। মানে তড়িৎ বিশ্লেষ্য মানে কি, যাদেরকে দিলে দ্রবণে তারা আবার ভেঙে অন্য পার্টিকেলস করে দেবে। যেমন সোডিয়াম ক্লোরাইড, তুমি সোডিয়াম ক্লোরাইড ধরো 2 মোল নিয়েছো, তো সলিউশনে দিলে 2 মোল আর সোডিয়াম ক্লোরাইড থাকবে না, সেটা 4 মোল হয়ে যাচ্ছে, মানে পার্টিকেলস। কেন? সোডিয়াম ক্লোরাইড দ্রবণে থাকলে সোডিয়াম ক্লোরাইড থাকে না, সেটা ভেঙে আবার Na+Cl- হয়ে যায়, কণায় ভেঙে যাচ্ছে। মানে একটা সোডিয়াম ক্লোরাইড ভেঙে আবার দুটো কণা তৈরি করছে, দুটো পার্টিকেল তৈরি করছে। মানে যেসব তড়িৎজয়ী যৌগগুলো হয়, তখন এটা 2 মোল সোডিয়াম ক্লোরাইড নিলে অ্যাকচুয়ালি পার্টিকেল কিন্তু 4 মোল হয়ে যাবে, ডাবল আয়ন তৈরি, মানে 4 মোল হয়ে যাচ্ছে প্র্যাকটিক্যালি। তাহলে সেক্ষেত্রে কিন্তু যে রাউলস ল গুলো কিন্তু খাটবে না। কারণ তুমি যে ম্যাথ করবে, ম্যাথ করার সময় অ্যাকচুয়ালি আমরা যে এই 2 মোল বসিয়ে অঙ্ক করব, এখানে যে 2 মোল দিয়েছে বা এখানে 2 মোল, সেই 2 দিয়ে অঙ্ক হবে। কিন্তু সোডিয়াম ক্লোরাইডও তোমার পরীক্ষায় 2 মোল দিয়েছে, তুমি তো 2 বসিয়ে অঙ্ক করবে। কিন্তু যা 2 বসিয়ে অঙ্কটা করবে, যে মানটা পাবে প্র্যাকটিক্যাল ভ্যালু কিন্তু সেটা হবে না। কেন না, 2 মোল দিলে বাস্তবে তো 2 মোল নেই, হয়ে গেছে 4 মোল। কেন না, সে ভেঙে দুটো কণা আবার তৈরি করে দিয়েছে। অর্থাৎ এমন কিছু সাবস্টেন্স নেবে না যেটা ভেঙে আবার কণা বাড়াচ্ছে। শুধু সোডিয়াম ক্লোরাইড নয়, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে। একটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড ভেঙে কটা এমজি হবে, একটা এমজি তৈরি হবে, দুটো সিএল, মানে 3টে কণা তৈরি হয়ে যাবে, মানে 3 গুণ চেঞ্জ হয়ে যাবে প্রপার্টিস গুলো। বোঝা গেল? তো এটা হতে পারে। আর কি, নন অ্যাসোসিয়েট, এমন কিছু সাবস্টেন্স নিও না যে সাবস্টেন্সের ক্ষেত্রে আবার জুড়ে যায় অণু আয়ন্সগুলো। যেমন তুমি যদি বেনজিন দ্রাবকে অ্যাসিটিক অ্যাসিড নাও, দুটো করে অ্যাসিটিক অ্যাসিড জুড়ে যাবে। মানে তুমি নেবে 2 মোল অ্যাসিটিক অ্যাসিড, হয়ে যাবে 1 মোল অ্যাসিটিক অ্যাসিড। মানে এরকম হলে হবে না যে কণা জুড়ে যাচ্ছে বা কণা ভেঙে যাচ্ছে, যেমন এই ক্ষেত্রে হয় না। সুক্রোজ, ইউরিয়া, সুক্রোজ, এইগুলো যাই দাও না কেন 2 মোল দিলে সলিউশনে 2 মোলই থাকে। এইখানটায় দেখো 2 মোল সোডিয়াম ক্লোরাইড দিয়েছো, অ্যাকচুয়ালি এদের মতো তো 2 মোল হলে যে 80 হচ্ছিল, এরও 80 হওয়ার কথা ছিল, কিন্তু সোডিয়াম ক্লোরাইড ভেঙে তো কণা বাড়িয়ে দিচ্ছে বলে দেখো কত হয়ে গেছে, দেখো 60 হয়ে গেছে। অর্থাৎ 100 ছিল জলের, সোডিয়াম ক্লোরাইড দিয়েছে 60 হয়ে গেছে। তো কতটা লোয়ারিং হয়েছে, দেখো 40 ইউনিট লোয়ারিং হয়ে গেছে। তাহলে বলো এখানের মধ্যে লোয়ারিং অফ ভেপার প্রেসার কোনখানে বেশি হচ্ছে? সব থেকে এখানটা বেশি হচ্ছে, 40 ইউনিট। সব থেকে লোয়ারিং অফ ভেপার প্রেসার কোথায় কম হয়েছে? এখানটায় কম হয়েছে। তাহলে পার্টিকেলস এর উপর ডিপেন্ড করছে, পার্টিকেলস নাম্বারের উপর। তার থেকে বড় কথা আরেকটা জিনিস বলে দিই, দেখো এইটাই সবাই ভুল করে ফেলে। আমি যদি বলি এই 4টে সলিউশনের মধ্যে 2 মোল সুক্রোজ, 2 মোল ইউরিয়া, 1 মোল সুক্রোজ, 2 মোল সোডিয়াম ক্লোরাইড, কোথায় লোয়ারিং অফ ভেপার প্রেসার বেশি হয়েছে? এখানটায়। এবার আমি বলছি বলো তো দেখি, কোথায় লোয়ারিং বললাম না, ভেপার প্রেসার কোথায় বেশি আছে? এটা নয় কিন্তু, লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে 40 ইউনিট, ভেপার প্রেসার মিনস এইগুলো, এর 60, এর 90, এর 80, এর 80। তাহলে ভেপার প্রেসার কোনটার বেশি বলো তো? এইটা। তো স্বাভাবিক তো, এর কমে যাওয়াটা বেশি হয়েছে, মানে এর বেশি কমে গেছে, তার মানে তো ভেপার প্রেসার কম হয়ে যাবে না। তাহলে আমি যদি বলি লোয়ারিং অফ ভেপার প্রেসার কার বেশি? এর, সোডিয়াম ক্লোরাইডের। আর যদি ভেপার প্রেসার, শুধু যদি বলি ভেপার প্রেসার কার বেশি, তাহলে কিন্তু সুক্রোজ। ঠিক
হিমাঙ্কের অবনমনও সেম হবে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট একই ভ্যালু হবে। আমি যদি এইটা সেম ভাবে বলি, বলো তো দেখি কোথায় হিমাঙ্কের অবনমন সব থেকে কোনটাই বেশি? এইটা, যার কণা সংখ্যা বেশি। আর হিমাঙ্ক কার বেশি? যার কণা সংখ্যা সব থেকে কম, এইটা। ওকে, এইবার আমি ধরো একটা দুটো উন্নয়ন দিয়ে করাই, একটাই উন্নয়ন আছে, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। ধরো স্ফুটনাঙ্কের উন্নয়ন আছে, স্ফুটনাঙ্কের উন্নয়নটা দেখো। জল, দেখো স্ফুটনাঙ্ক ধরেছি ধরো 100। স্ফুটনাঙ্কের কি হয়? উন্নয়ন হয়, বেড়ে যায় আবার এখানে, মানে সলভেন্টের থেকে সলিউশনের বেশি। এর স্ফুটনাঙ্ক 100 হলে এদের কিন্তু সব বেশি হবে। দেখো এর 120 ধরা হয়েছে, এর 120 ধরা হয়েছে, এর 110 ধরা হয়েছে, এর কত ধরা হয়েছে? 140। ভালো করে খেয়াল করো, এর 100 ছিল 120, মানে 20 বেড়ে গেছে। এর 100 ছিল 120, 20 বেড়ে গেছে। তো দুজনেই তো বেড়ে যাওয়াটা সেম হবে, কেন না? এও 2 মোল, এও 2 মোল, কণা সংখ্যা তো সেম। আর দুজনেই তো, কেউ তো আয়নে ভাঙে না যে কণা সংখ্যা চেঞ্জ করে না। তার মানে এখানেও যতটা স্ফুটনাঙ্কের উন্নয়ন 20, এখানেও স্ফুটনাঙ্কের উন্নয়ন 20। আচ্ছা এখানটায় দেখি, এখানে তো 1 মোল নিয়েছো, কমে যাবে নিশ্চয়ই। মানে এর 100 থেকে যেমন 120 হয়েছিল, এর 100 থেকে দেখো 110 হচ্ছে, মানে স্ফুটনাঙ্কের উন্নয়নটা কম হয়েছে, মানে 10 ইউনিট স্ফুটনাঙ্কের উন্নয়ন হয়েছে। ঠিক আছে, আর এখানটা দেখো 100 ইউনিট ছিল, স্ফুটনাঙ্কের উন্নয়ন কত হয়েছে দেখো? 140 ইউনিট। মানে কতটা বেড়ে গেছে বলতো স্ফুটনাঙ্ক? 40 পরিমাণ বেড়ে গেছে। তার মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন কোথায় বেশি? এখানটায় বেশি, 40। স্ফুটনাঙ্ক কোথায় বেশি? স্ফুটনাঙ্ক দেখো এটাই বেশি, দেখো এর 140, এর 110, এর 120, এর 120, দেখো এর বেশি। আচ্ছা এই যে এইটাতে কি বুঝলে বলো তো আলটিমেট? মানে কণা সংখ্যা যেখানে বেশি সেখানে লোয়ারিং অফ ভেপার প্রেসার বেশি, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বেশি, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বেশি, অসমোটিক প্রেসার বেশি, সব ঠিক আছে। শুধু এই দুটো মনে রাখো যেগুলো লোয়ারিং বা ডিপ্রেশন কথাটা আছে। এবার লোয়ারিং বা ডিপ্রেশন বাদ দিয়ে যদি বলে যে ভেপার প্রেসার কোথায় বেশি বা ফ্রিজিং পয়েন্ট কোথায় বেশি, তখন কিন্তু উল্টোটা হচ্ছে, মানে যার কণা সংখ্যা কম সেটা হচ্ছে, দেখালাম। আর যেখানে উন্নয়ন আছে, এলিভেশন বলো বা এখানে কিছুই নেই, সেখানের ক্ষেত্রে কিন্তু উন্নয়ন যেখানে হচ্ছে সেটাও একই পরিমাণ হচ্ছে। বোঝা গেল কথাটা? এটাই বলার। তো বিষয়টা বোঝা গেল। এইবার একটা জিনিস বলে দেওয়া, যে নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট আর নন অ্যাসোসিয়েট, এই তিনটে জিনিস হতে হবে। আর যে রাউল্টস ল গুলো দিয়েছে তাদের ক্ষেত্রে খাটতে গেলে এই তিনটে হতে হবে। তার মানে এই চারটে সলিড মাস্ট বি তিনটে, নন ভোলাটাইল, নন ইলেকট্রোলাইট, নন অ্যাসোসিয়েট। তার মানে অ্যাকচুয়ালি আমি এটা দেখালাম বলে তাই প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, রাউল্টস ল কিন্তু এটার জন্য খাটবে না। ওকে, রাউল্টস ল এটার জন্য খাটবে না, কারণ এটা হচ্ছে কণা সংখ্যা, এটা ভেঙে যাচ্ছে যেহেতু। ক্লিয়ার? এই পর্যন্ত বেসিক জায়গা বললাম। এবারে নেক্সট দিন যেটা করাবো সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, এইগুলো টোটালের ওপর। ওকে, বাই।